দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাক্ট চেকে। আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি তার নাম দিয়েছি তরুণদের নতুন দল, প্রত্যাশা এবং গুজব। কেন নাম দিয়েছি সেটি পরেই জানবো। আজকে আমাদের এখানে আলোচনার জন্য রয়েছেন নতুন যে দল, সেটি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যাকে বলি, তার জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। মাসুদ, আপনাকে দুটি কারণে অভিনন্দন। আপনারা নতুন রাজনৈতিক দল শুরু করেছেন, একই সঙ্গে আপনি নেতৃত্বের জায়গায় রয়েছেন, আপনাকে অভিনন্দন। রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন পুতুল, তিনি একই সঙ্গে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স, মিডিয়া এবং হিউম্যান রাইটস কমিটির সদস্য, আপনাকেও স্বাগতম। আমাদের সঙ্গে রয়েছেন ফ্যাক্ট চেকার, রিউমার স্ক্যানার বাংলাদেশের তানভীর মাহতাব আবির, তিনি সারাক্ষণই থাকবেন। আমাদের সঙ্গে আরও একজন যোগ দেবেন, তার নামটা আমরা জানিয়ে রাখি, তার কারণ আছে কেন তিনি যোগ দেবেন। তিনি হলেন সাধারণ সম্পাদক, তিনি হলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি চীনে রয়েছেন। আমরা আসলে এখানে তাকে চীন থেকেই যুক্ত করব, সেই বিষয়টি পরে আসছি। তো যে জিনিসটা হয়, বাংলাদেশে নতুন কোনো ইস্যু হলেই ভারতীয় যে একটি মাধ্যম রয়েছে রিপাবলিক বাংলা, সেটার আরেকজন রয়েছেন ময়ূখ রঞ্জন ঘোষ। তিনি যেন কিছুই বাংলাদেশের কোনো ভালো বা কিছুই তার পছন্দ হয় না এবং গুজব ছড়াতে ওস্তাদ। তো এই রাজনৈতিক দলটি, যার নাম বললাম এনসিপি, তারা ফ্লোট করার আগেই কিন্তু একটি ভিডিও তারা ছেড়েছেন। দেখি সেই ভিডিওটি কি, যদি একবার দেখে আলোচনায় চলে যাই। এসে গেছে দ্বিতীয় মির্জাফর, সেই মির্জাফর নাহিদ ইসলাম। কয়েনের সংখ্যা 204.64, 2500 কোটি টাকা। এই যে পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি স্বর্ণালী, এই টাকাটাই তার মানে নতুন বাংলাদেশের নতুন নৈরাজ্য সৃষ্টি করার জন্য ব্যবহার করা হবে। মির্জাফর 3, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এর বিটকয়েনের সংখ্যা হচ্ছে 133.8 বাংলাদেশি টাকায়, যার অর্থের পরিমাণ হচ্ছে 1500 কোটি, 1500 কোটি। চতুর্থ মির্জাফরের নাম এবং তার ডিটেল প্রকাশ করব। সাজ্জিদ আলম প্রায় 1000 কোটি টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে বলে আন্তর্জাতিক সূত্র রিপাবলিক গ্লোবাল নেটওয়ার্কের যে সোর্স, সেই সোর্স বলছে। মির্জাফর নাম্বার 5, তালাত মাহমুদ রফি 11.09 বিটকয়েনের সে মালিক, অর্থাৎ টাকায় বাংলাদেশি মুদ্রায় যার সংখ্যা হচ্ছে 120 কোটি। তো আমরা দেখলাম এর ভিতরে কয়েকজন রয়েছেন যারা অলরেডি নতুন দলটির দায়িত্ব নিয়েছেন। এই দলটি ফ্লোট করার কিছু আগেই এই ভিডিওটি ছাড়া হয়। ফ্যাক্ট চেকার আমাদের সঙ্গে রয়েছেন তানভীর মাহতাব আবির। আবির, কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি তো একটু সংক্ষেপে, আমি অল্প সময় শুনতে চাই, এই যে ভিডিওটি ছাড়া হয়েছে, বিটকয়েনের গল্প বলা হচ্ছে, আসলে আপনাদের ফ্যাক্ট চেকিংয়ে কি এসছে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এই গুজবটা এমন খুবই বেশি ভাবে ছড়িয়েছে সাধারণ সজীব ওয়াজেদ জয়, যিনি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র। তিনি তার ফেসবুকে পোস্ট করেছিলেন, তবে মানুষের সমালোচনার ভিড়ে তিনি পরে পোস্টটি ডিলিট করতে বাধ্য হন। তো এইভাবে হচ্ছে যারা মোটামুটি পরিচিত মুখ ফেসবুকে, তারা এই জিনিসটা খুব ভালোভাবে মানে ছড়ানোতে ভূমিকা রেখেছেন। তো আমরা এটা নিয়ে অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে এটা অন্তত 18 ফেব্রুয়ারি থেকে এটা ফেসবুকে ছড়াচ্ছিল। বিভিন্ন বাইরের বিদেশের বিভিন্ন অ্যাকাউন্ট, বিদেশে অবস্থানকারী প্রবাসী বিভিন্ন বাংলাদেশিরা ছড়াচ্ছিলেন এটা। তো এরপরে ভারতীয় একটি অসমর্থিত নিউজ পোর্টাল, এটা হচ্ছে তারা নিউজ করে, ওটা থেকে হচ্ছে রিপাবলিক বাংলা বা এই ধরনের যারা হচ্ছে নিয়মিত প্রপাগান্ডা ছড়ান বাংলাদেশকে নিয়ে, তারা এই জিনিসটা পিক করে। তো আমরা এটা নিয়ে যাচাই করতে গিয়ে দেখলাম যে এটা খুব সহজে স্ক্রিনশটটা বানানো যায়। এখানে অন্তত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেমন তাদেরকে নিয়ে যেমন ছড়ানো হয়েছে, প্রেস সচিবকে নিয়ে ছড়ানো হয়েছে, এবং অন্তর্বর্তী সরকারের বাইরে সার্জিস আলম, তারপরে খান, তালাত মাহমুদ রাফি, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সামনের নাহিদ ইসলাম, তো তাদের নামে মোটমাট 5-6 জনের নামে হচ্ছে এরকম বাইন্যান্স অ্যাকাউন্টের স্ক্রিনশট ছড়ানো হচ্ছিল। তো আমরা দেখলাম অনুসন্ধানে যে এটা যারা ক্রোম ব্রাউজার বা এই ধরনের ব্রাউজার গুলো ইউজ করেন বিভিন্ন সার্চিং এর ক্ষেত্রে, তো এই ব্রাউজারের কিছু কারসাজি আছে, যেটা মানে হচ্ছে কোডিং কিছু চেঞ্জ করে এই ধরনের স্ক্রিনশট গুলো বানানো যায়। তো আমরা এটা আমাদের বিভিন্ন এক্সপার্টদের সাথে আমরা কথা বলেছি, যারা প্রযুক্তি বিষয়ে এক্সপার্ট, তারা আমাদেরকে এই জিনিসটা একেবারে খোলাখুলি দেখিয়েছেন যে এভাবে করা যায়, এবং তারা সজীব ওয়াজেদ
ওয়াজের জয়ের নামেও আমাদের একটা বানিয়ে দেখিয়েছেন যে এরকম সজীব ওয়াজের জয়েরও এরকম বাইনান্স অ্যাকাউন্ট বানানো সম্ভব, সজীব ওয়াজের জয়ের একটি ছবি দিয়ে আমি মন গড়া একটা ডাটা দিয়ে এই পরিমাণ টাকা, এটা খুবই সহজ। তো এই জিনিসটা পরে আমরা অনুসন্ধানের পর এটা আমরা প্রকাশ করি এবং হচ্ছে তারপরে হচ্ছে বিষয়টি আসলে মানুষ বুঝতে পারে যে আসলে এই ধরনের জিনিসগুলো খুব সহজভাবে বানানো সম্ভব। ধন্যবাদ। সহজভাবে বানানো সম্ভব, কিন্তু আপনাদের সংগঠনের শীর্ষ নেতৃত্ব যারা এখন দায়িত্ব নিচ্ছেন, আব্দুল হান্নান মাসুদ, তারা কেন এর শিকার হলেন? মানে আমি ভারতেরও আমরা অপপ্রচার দেখি, এরপর এদেরকে কেন টার্গেট করা হলো, কি মনে হয় আপনার? ধন্যবাদ ফ্যাক্ট চেকিংকে নতুনভাবে বাংলাদেশের সামনে সত্য তুলে ধরার জন্য ভূমিকা রাখছে। দেখেন জুলাই গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী বাংলাদেশে সবচেয়ে ইনফ্লুয়েন্সড মানুষগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের নতুন যেই পার্টি হয়েছে নাগরিক পার্টির নেতৃবৃন্দ। তারা বিভিন্ন সময় এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলছেন এবং জীবন বাজি রেখে লড়াইয়ের জন্য যে প্রস্তুত সেটা বলছেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, পরিবারতন্ত্রের বিরুদ্ধে, পাশাপাশি ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য একটা দীর্ঘ লড়াইয়ের জন্য একটি পার্টি গঠন করেছেন। সুতরাং এই পার্টি যদি দাঁড়িয়ে যায় তাহলে ভারত বা যে আধিপত্যবাদ বিস্তার করেছে বাংলাদেশে, এই উপমহাদেশে, তাদের সেটা হুমকির মুখে পড়ছে। অলরেডি শেখ হাসিনার পতনের পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা এই বাংলাদেশে তেমন একটা সুবিধা করতে পারছে না। সুতরাং এই ফেসগুলোকে যারা মূলত এই অভ্যুত্থানের জন্য, এই জাতীয় ঐক্যের ফেস আমি বলবো, যাদেরকে কেন্দ্র করে একটি ন্যাশনাল ইউনিটি তৈরি হয়েছে, সেই ইউনিটিকে ভাঙার জন্য, সুতরাং ইউনিটির যে ফেসগুলো আছে তাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে পারলেই কেবল ভবিষ্যৎ বাংলাদেশে বিভাজন তৈরি করা সম্ভব এবং ভবিষ্যৎ বাংলাদেশে তারা যে সুবিধাগুলো চায় সেটা তারা আদায় করতে সম্ভব হবে। জাস্ট এই কারণে ভারতে বসেই ব্যাঙের মতো লাফাচ্ছে এবং সবসময় বাংলাদেশকে নিয়ে যত বেশি গুজব ছড়ানো যায়, যত বেশি বাংলাদেশকে হুমকির মুখে ফেলা যায় সেই চেষ্টাটা করে যাচ্ছে। এটা কিভাবে নিউজ মিডিয়া হিসেবে এরকম বিষয়গুলো, ভারত নাকি উদার গণতান্ত্রিক রাষ্ট্র এবং ভারত নাকি মিডিয়া স্বাধীনতা আছে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে ওদেরকে এমন স্বাধীনতা দেওয়া হচ্ছে যেটা বানোয়াট নিউজ করাই যেন একটি মিডিয়ার কাজ হয়ে দাঁড়িয়েছে। তো হান্নান মাসুদ বলছিলেন, যার কথায় কিন্তু এটিও আছে যে ভারত বাংলাদেশ বিরোধী প্রচারণা। আপনি কিভাবে অবজার্ভ করেন? শুধু কি এরাই এর শিকার হচ্ছেন, না টোটাল বাংলাদেশের বিরুদ্ধেই ওখানকার মিডিয়া, বিশেষ করে রিপাবলিক বাংলা, একটি গুজবের কারখানা তৈরি করেছে? আপনার অবজারভেশনটা কি এবং কেন? ধন্যবাদ হারুন ভাই এবং ফ্যাক্ট চেকের যে দর্শকরা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, ছোট ভাই হান্নানকেও স্বাগত জানাচ্ছি। হান্নান ঠিকই বলেছে, আসলে ভারতের একটা সময় অনেক কাজ ছিল বাংলাদেশ নিয়ে, তারা তাদের অনেক শ্রম, মেধা, সময় বাংলাদেশের পেছনে খরচ করেছে। এখন আসলে তেমন কিছু করার পাচ্ছে না। সো এটা একটা ডেপ্লয়েড এজেন্সি বলা যায়, যারা বিষয়গুলোকে, প্রপাগান্ডাগুলোকে জিয়ে রাখা, যেটা বলি আমরা, যে বোঝাতে তো হবে যে এখনো ভারত বাংলাদেশকে নিয়ে চিন্তা করছে। সো কিছু একটা ইম্প্যাক্ট ফেলার জন্য তারা এই ধরনের কাজগুলো করে, এই প্রপাগান্ডাগুলো। এটা তো নতুন না, বহুদিন ধরে তারা এই কাজগুলো করছে। বাট এটার ইম্প্যাক্টটা খুব বেশি বাংলাদেশে পড়ছে না। এটা মানুষ এখন অনেক কিছু বোঝে, জানে, এবং অবভিয়াসলি বাংলাদেশকে যেভাবে ভারত চেয়েছিল তাদের একেবারে পায়ের নিচে রেখে এবং সমস্ত কিছু তারা বেনিফিটেড হয়ে বাংলাদেশকে একেবারে একটি খোলস ছাড়া কোনো কিছু তারা রাখবে না, যেই জায়গাটাতে ছিল সেই জায়গাটাতে মেইন তাদের যে স্ট্রাইকারটা ছিল, সেই স্ট্রাইকারটা তো এখন সেখানে নেই। সো তাদের একটা অন্তর্জ্বালা আছে, তাদের হেরে যাওয়ার একটা জ্বালা আছে, ভবিষ্যতে একটা আতঙ্ক আছে। দ্বিপাক্ষিক সম্পর্কটা কতটুকু সুন্দর থাকবে, কারণ এটা তো আপনি, ভারত যে আমাদের নেইবার, ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার। তো এই নেইবারহুডের যে রিলেশনটা, বাণিজ্যিক রিলেশন, আপনার নিরাপত্তা রিলেশন, বিভিন্ন রিলেশন, এগুলো কেমন থাকবে, এই সব কিছু নিয়ে কিন্তু ভারত অনেকটাই একটা ইনফিউরিটিতে ভোগে, ইনসিকিউরিটিতে ভোগে এখন। যেটা হান্নান বলছিল খুব সুন্দর করে, যে সার্বভৌমত্বের কোয়েশ্চেনে কিন্তু তারা অনেকটাই বাংলাদেশের ভেতরে ঢুকে যেতে পেরেছে তাদের স্ট্রাইকারের মাধ্যমে, যেটা ভবিষ্যতে তারা পারবে কিনা এটা নিয়ে কিন্তু তারা নিরাপত্তাহীনতায়ও ভুগছে, তারা ইনফিউরিটিতেও ভুগছে। সেই জায়গা থেকেই এই প্রপাগান্ডাগুলো ছাড়ানোর তারা চেষ্টা করছে। জি, আমরা এই নতুন রাজনৈতিক দলটি নিয়ে আলাপ করব, তাদের প্রত্যাশার জায়গা, তাদের সামনের স্বপ্ন, সেই সব বিষয়ে আলোচনা করব। তার আগে কিছু প্রশ্ন উঠেছে। সংবাদ মাধ্যমে মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, তিনি একটি ভিডিও ছেড়েছেন। আমরা আগে ভিডিওটি দেখি, তারপরে আমরা আলোচনায় চলে যাই। একটা সমাবেশ ঢাকা শহরে করতে কত টাকা লাগে? দিস ইজ মাই বেসিক কোশ্চেন। টাকাটা আসলো কোথেকে? টাকাটা কি আসমানি উপায় আসছে? আসমানি উপায়ে টাকা আসে না, আসমানি উপায়ে ওহি আসতে পারে, টাকা আসে না। তো টাকাটা আসলো কোথেকে?
টাকাটা কেউ না কেউ তাকে দিয়েছে, এদেরকে দিয়েছে। কারা দিয়েছে? কোনো বিশাল বড় লোক দিয়েছে নাকি সাধারণ মানুষ দিয়েছে? যদি সাধারণ মানুষ দেয়, কে কত দিয়েছে হিসাব দেন, আমি একটা হিসাব চাই। তো সেই প্রশ্নটি আমাদের যে সাংবাদিক মাসুদ কামাল যে প্রশ্ন করেছেন, এটি তো অত্যন্ত বড় আকারে আপনারা প্রকাশ করেছেন আব্দুল হান্নান মাসুদ, এবং সেখানে অনেক লক্ষাধিক লোকের সমাবেশ হয়েছে, বড় আয়োজন। তো সেখানে আপনাদের এরপরে আরেকটি এই আয়ের তাহলে তো একটু অর্থ খরচ হয়েছে, এর উৎসটা কি আয়োজনের? দেখেন হচ্ছে কত টাকা লাগে সেটাও যদি মাসুদ কামাল ভাই বলে দিতেন তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হইতো। আমি একটা বিষয় আছে এটা দেখে, যেমন হচ্ছে অভ্যুত্থানের সময় একটা যে হচ্ছে ঢাকার মিরপুরে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে, শাহবাগে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে। আবার হচ্ছে 5ই আগস্ট সারা দেশ থেকে কোটি মানুষ ঢাকা অভিমুখে রওনা দিয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু কোশ্চেন আছে কত টাকা লেগেছে ওদেরকে গাড়ি ভাড়া করে বিমানে করে ইয়েতে করে আনার জন্য। সেই কোশ্চেনটাও কিন্তু হচ্ছে মানে হচ্ছে আওয়ামী লীগ থাকতে তুলে যেত, যে হচ্ছে সবসময় যাচ্ছে টাকা কোথা থেকে পাই এই আন্দোলনের জন্য, কে ফিনান্স করে। দেখেন হচ্ছে বাংলাদেশে গতানুগতিকভাবে প্রায় 54টি নিবন্ধিত দল আছে, 53টি, এবং হচ্ছে অনিবন্ধিত দল মিলে এটা প্রায় 100-এর উপরে। প্রত্যেকটি দলই বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে হচ্ছে বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন প্রপার এরিয়াতে তারা অফিস করতেছে, তারা নেতারা গাড়ি ব্যবহার করতেছে, যাতায়াত করতেছে। সেই জায়গা থেকে আর হচ্ছে নতুন একটি অভ্যুত্থান পরবর্তী শক্তি যারা হচ্ছে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গায় আছে, যে কয়েকজন মানুষ তাদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে। তো সেই জায়গার ফিনান্স নিয়ে এত কোশ্চেন, কিন্তু তার আগে তো কই আমি তো দেখি নাই যে হচ্ছে এত বছর ধরে দীর্ঘদিন ধরে ছাত্র থেকে রাজনীতি করতেছে অনেকেই, জুনায়েদ সাকিব ভাই, নুরুল হক নূর ভাই, এরপরে হচ্ছে গণসংহতি, প্রত্যেকের এক একটা এই যে কোশ্চেনগুলো এত বড় করে তোলার জন্য, বিতর্কিত করার জন্য তোলা হচ্ছে বলে আমরা মনে করি। আমরা স্পষ্টতই বলেছি যে হচ্ছে আমাদের যে হচ্ছে ফিনান্স পলিসি সেটা নিয়ে আসলে হচ্ছে আমরা কাজ করছি। আমরা আপাতত বিভিন্ন জায়গা থেকে প্রবাসীরা আছে, আমাদের নিজস্ব বিভিন্ন ধরনের শুভাকাঙ্ক্ষীরা আছে, প্রত্যেকে আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেন। যেমন ধরুন হচ্ছে আমি যদি হচ্ছে এই 5 মাস 7 মাস আগে আমার চলার জন্য 7,000-10,000 টাকা তো হতো, এখন তো আমার সেই টাকা তো হয় না। কিন্তু এটা তো আর আমি চুরি করে আমি ইউজ করছি না, যে চুরি করে আমি আয় করছি না। আমার তখনও শুভাকাঙ্ক্ষী ছিল যারা আমাকে বিভিন্নভাবে হেল্প করতো, এখনো আমার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা নিশ্চয়ই বাড়ছে, কমে নাই। তো সুতরাং এই জায়গাগুলো তো অবশ্যই থাকে যে হচ্ছে আমাদের একটা যোগাযোগের একটা ক্ষেত্র তৈরি হয়েছে, মানুষজনের একটা আশা আকাঙ্ক্ষার জায়গা হয়েছে, বিভিন্ন জনের কাছে আমরা হাত পাততে পারি, কথা বলতে পারি। তো প্রত্যেকটা বিষয় আমাদের পার্টির একটা ওয়েবসাইট হতে যাচ্ছে, আমরা সেই ওয়েবসাইটের মাধ্যমে 6 মাস অন্তর অন্তর বা 1 বছর অন্তর অন্তর আমরা প্রকাশ করবো এবং সবকিছু আমরা তুলে ধরবো। এই জায়গা থেকে পার্টি হওয়ার সাথে সাথে এত বড় কোশ্চেন আমি দেখি নাই যে হচ্ছে কাউকে নিয়ে করা হচ্ছে বা কাউকে নিয়ে করা হয়েছে, হাজার হাজার কোটি টাকা খরচ করা হয় প্রত্যেকটা পার্টির ইয়েতে। এখন তো আমাদের তো প্রতিটি জেলা উপজেলায় কমিটি আছে, তারা নিজেরা ধর হচ্ছে 50 জন মিলে ঢাকা শহরে আসার জন্য একটা বাস ভাড়া করতেছে, সেই বাসের ভাড়া কি আমাকে দিতে হয়? তারা তো বাস ভাড়া করে ক্রিকেট খেলা দেখতেও আসে, এক একটা শো দেখতেও আসে। তো তারা তাদের পকেট থেকে, যারা এই পার্টিটা করে, যারা স্টুডেন্ট বলেন, মনে করেন যে স্টুডেন্ট আসছে, তারা ঢাকায় আসতে যাইতে ধরুন 4 মাস পর 5 মাস পর তারা একবার আসতে যাচ্ছে, এখানে 1,500 টাকা খরচ করার সক্ষমতা তাদের আছে। এখন মঞ্চ রেডি বা ইয়ে রেডি করতে কত টাকা লাগে, সেই টাকাগুলো কিভাবে ম্যানেজ হচ্ছে সেটা যদি কোশ্চেন করে দাও যে 20-22 লাখ টাকা কিভাবে হচ্ছে, এটা খুবই মানে হচ্ছে একটা হাস্যকর ব্যাপার হিসেবে হচ্ছে। বিতর্ক তৈরি করার জন্য, জাতির সামনে প্রশ্নের মুখে ফেলে দেওয়ার জন্য মূলত হচ্ছে এই ধরনের কোশ্চেনগুলো আসে বলে আমার মনে হয়। আমি বাস ভাড়া প্রসঙ্গে পরে আসবো, তার আগে ফারজানা শারমিন পুতুল, আপনার কাছে জানতে চাই যে একটি রাজনৈতিক দল কি আয় ব্যয়ের স্বচ্ছতা শুরুতে নিয়ে আসা উচিত কিনা? মানে পার্টি কি বলে, মানে চাঁদায় তো সারা দুনিয়ার রাজনৈতিক দলই চলে, এটা তো কোনো আপত্তির জায়গা নেই, কিন্তু সেটা কি হওয়া উচিত? হান্নান মাসুদ যা বললেন, আপনি কি হ্যাপি? বিষয়টা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা স্পেসিফিক বাজেট থাকে, এবং এটা কিন্তু আমাদের নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর কিন্তু অডিট রিপোর্ট সাবমিশনের নিয়মটাও আছে। ইয়ারলি অডিট সাবমিট করতে হয়, আয় ব্যয়ের খরচ দিতে হয়। নতুন একটি দল হিসেবে ওদের বিষয়টা সামনে আসার বেশ কিছু কারণ আছে, এবং যে কোয়েশ্চেনগুলো আসছে এই কোয়েশ্চেনগুলো আসলে বলা যায় যে ঘটনার প্রেক্ষিতে এসেছে। যেমন যে দলটি গঠিত হয়েছে সেই দল গঠন করার জন্য একজন উপদেষ্টা সরকার থেকে পদত্যাগ করেছেন, আরও 2-3 জন এখনো সরকারে আছেন, তাদেরকে নিয়ে আসার জন্য বিভিন্ন জায়গায় বাসের রিকুইজিশন দেওয়া হয়েছে। এই বিষয়গুলো যখন সামনে এসেছে তখন হয়তো কোয়েশ্চেনগুলো এসেছে। এবং সাইমালটেনিয়াসলি এটাও ঠিক যে যখন একটি রাজনৈতিক দলের উত্থানটা হয় তখন তাদের শুভাকাঙ্ক্ষীরা অবশ্যই এই দলটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য ডোনেট করে,
নিজেরা পার্টিসিপেট করে, বাট এটা যেহেতু স্টুডেন্টদের একটা অর্গানাইজেশন, জি। সো তারা তো ধরে নেওয়া হয় যে তারা হয়তো কোনো ধরনের ফিনান্সিয়াল তাদের স্টেবিলিটি থাকে না। যদিও আমি শুনেছি গত 2-3 দিন ধরে ওদের দলের বিভিন্ন মুখপাত্ররা বলেছেন যে না, এই দলের যারা আছেন, যারা নেতৃত্বস্থানীয় পর্যায়ে আছেন, তারা কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে স্টুডেন্টদের ওই জায়গাটা পার করে ওনারা এসছেন, অনার্স পাস করে এসছেন। তো সেই ক্ষেত্রে এখন ওরা তো সবে শুরু করেছে, ওদের শুরুটা করতে আমি অভিনন্দন জানাই অবশ্যই। চলতে থাকুক, এবং যখন তারুণ্য থাকে তখন কিন্তু আউট অফ দ্য বক্স গিয়ে অনেক কিছু করার আমাদের আগ্রহটা থাকে, স্পৃহাটা থাকে, বাট দ্যাট শুড বি লজিক্যাল। হ্যাঁ, এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আউট অফ দ্য বক্স যাই আমরা করার চেষ্টা করি না কেন, আউট অফ দ্য বক্স যাই আমরা বলি না কেন, এটা লজিক্যাল হতে হবে। কারণ আলটিমেটলি প্রতিটা রাজনৈতিক দলের অ্যাকাউন্টেবিলিটি থাকতে হয় কিন্তু জনগণের কাছে। এই জনগণের সাথে কানেকশনটা ছিল না, অ্যাকাউন্টেবিলিটি ছিল না, জবাবদিহিতার জায়গা ছিল না, জন্যই কিন্তু 5ই আগস্ট ঘটেছে। সো স্বচ্ছতার জায়গাটা যেন শুরু থেকেই থাকে। আস্থা যেটা বলেছে, অবশ্যই স্টুডেন্টদের প্রতি আমাদের সকলের অনেক আস্থা আছে, সেই আস্থার জায়গাটা যেন অবশ্যই টালমাটাল না হয়, সেই বিষয়ে ওদেরকে সচেষ্ট হতে হবে শুরু থেকে। জি, আমরা যদি সম্ভব হয় গণ অধিকার পরিষদের রাশেদ খানকে একটু যুক্ত করতে চাই, যিনি সাধারণ সম্পাদক আছেন। রাশেদ ভাই আমার সঙ্গে? জি, আমি আছি। জি আমাকে জি, শোনা যেটা যাচ্ছে? বলছিলেন, আমরা একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছিলাম যে সাংবাদিক মাসুদ কামাল প্রশ্ন তুলেছিলেন যে এই যে নতুন দলটি হলো এনসিপি, তাদের আয়ের উৎস, তারা এই যে বড় সমাবেশ করলো, সেখানে এই যে টাকা খরচ হয়েছে কি হয় নাই, তার একটা হিসাব আপনি কিভাবে দেখেন? এই প্রশ্নটি কি অবান্তর বা উদ্দেশ্যমূলক না অন্য কিছু? জি, আপনাকে ধন্যবাদ। যারা অতিথি রয়েছেন এবং দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে চীন সরকারের আমন্ত্রণে চীনে অবস্থান করছি, সেখান থেকে আপনি আমাকে যুক্ত করেছেন। একুশে টেলিভিশনের সকল দর্শক এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দেখেন, আমরা যে সময় 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করি এবং এরপরে ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠন, তারপরে দল গঠন করা, অন্যান্য অঙ্গ সংগঠন তৈরি করা, আমরাও নানান ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছি। অর্থাৎ জনগণ কিন্তু এখন অনেক সচেতন, তারা নানান বিষয়ে প্রশ্ন তোলে এবং জবাবদিহিতা চায়। সেক্ষেত্রে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল যে প্রশ্নের অবকাশ তিনি ঘটিয়েছেন, আমি মনে করি এটি আসলে যৌক্তিক। ঠিক একই ধরনের প্রশ্ন আমার ক্ষেত্রে আসতে পারে, আপনার ক্ষেত্রেও আসতে পারে, বিএনপি, জামাত, প্রত্যেকটা দলের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে এই বিষয়গুলো আসলে আহ যৌক্তিকতার সহিতই উত্তর দেওয়া, অ্যাভয়েড করা বা এগুলো প্রপাগান্ডা চালাচ্ছে সেইভাবে বললে মানুষ আসলে মনে করবে এক ধরনের রহস্য রয়েছে। দেখেন, একটা দল গঠন করা অনেক কঠিন কাজ, একটা সমাবেশ করা অবশ্যই সেখানে অর্থকরীর ব্যাপার আছে। আমরা নিজেরাও তো জেলায় জেলায়, ঢাকাতে বা বিভিন্ন জায়গায় বড় বড় সমাবেশ করছি। তো সেক্ষেত্রে তো একটা সমাবেশ করতে কি পরিমাণ অর্থের ব্যয় হয় আমরা জানি। কেউ যদি বলে যে না, মানুষ আমাকে ভালোবেসে আসে, এটি আসলে মিথ্যা কথা। দেখেন, আমরা যে সময় 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, হাজার হাজার মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে, কিন্তু যখন ছাত্র সংগঠন করেছি, ডাকসু ইলেকশন করেছি, দল গঠন করেছি, এই মানুষগুলো কিন্তু এমনি এমনি আসে না। অর্থাৎ আপনি যখন একটি আন্দোলনের নেতৃত্ব দিবেন, ওই আন্দোলনে সবার কিন্তু স্বার্থ থাকে এবং সেই স্বার্থ বিবেচনায় সবাই আসে, কিন্তু ওই স্বার্থ যখন হাসিল হয়ে যায় তখন কিন্তু আর সবাই আসে না। অর্থাৎ দল যখন আপনি গঠন করছেন, তখন আপনি ডাকলেও কিন্তু সবাই আসবে না। যেমন এখন ডাকলেও তো বিএনপির নেতাকর্মীরা আব্দুল হান্নান মাসুদ সাহেবদের প্রোগ্রামে যাবে না, জামাত যাবে না বা আমরা যাব না, কিন্তু একটা সময় আমরা সবাই গিয়েছি। কারণটা কি? কারণ আমাদের সবার স্বার্থ ছিল হাসিনার পতন। তো হাসিনার পতন ঘটেছে, এখন প্রত্যেকটা দল, প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা স্টেক হোল্ডার তার নিজস্ব যে কর্মসূচি, নিজস্ব এজেন্ডা, নিজস্ব যে বক্তব্য, সেটি নিয়ে কিন্তু মাঠে যাচ্ছে, মানুষের সাথে কাজ করছে। তো সেই জায়গায় তারা একটি বড় প্রোগ্রাম করেছে, যদিও আসলে প্রোগ্রামটা আমার দেখার সুযোগ হয়নি, আমি এই সময় চীনেই ছিলাম। তবে শুনেছি সেখানে বেশ সংখ্যক মানুষ হয়েছে। তবে আমি এটিও জানি যে এই মানুষগুলো তারা আনতে অবশ্যই তাদের খরচ হয়েছে। এই মানুষগুলো যে এমনি এমনি চলে এসেছে সেটি কিন্তু না, কারণ আমরাও তো রাজনীতি করি, যারা আসতেছে তারাও কিন্তু আমাদের আশপাশের মানুষজন। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই মাসুদ কামাল সাহেব তিনি যে প্রশ্ন করেছেন, জাতীয় নাগরিক সিটিজেন কমিটি, তাদের উচিত হবে এই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া। আমরা আমাদের সময় দিয়েছি, যখন কেউ আমাদেরকে, আমরা মানে বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ফান্ড তুলেছি, অনেকে জবাবদিহিতা চেয়েছে, আমরা কিন্তু উত্তর দিয়েছি। অর্থাৎ উত্তর আপনাকে দিতে হবে। আপনি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানেই কিন্তু স্বচ্ছতা এবং জবাবদিহিতা। জি 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 জি, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টির কথা আপনি বলছিলেন। এই আলোচনায় আমরা থাকবো এবং আপনারা আপনাদের
গণ অধিকার পরিষদ থেকে কে কে এই নতুন দলে যোগ দিচ্ছেন যে কথাটি বাজারে রয়েছে তাও আমরা শুনবো। দর্শক, তার আগে নিচ্ছি ফ্যাক্ট চেক থেকে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার ফ্যাক্ট চেক নিয়ে ফিরে এলাম। আমরা কথা বলছিলাম গণ অধিকার পরিষদের রাশেদ খানের সঙ্গে। তো তার আগে একটি বিষয় জানিয়ে রাখি যে আব্দুল হান্নান মাসুদ তিনি একটি টক শোতে বলেছেন যে নুরুল হক নূর নিজেই, গণ অধিকার পরিষদের যিনি সভাপতি, তিনি নিজেই এই নতুন দলে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা সেই ভিডিওটি দেখব, তারপর আলোচনায় যাব এবং জবাবও রয়েছে সেখানে। হঠাৎ করে মানে হচ্ছে এরকম একটা বিষয়কে পরবর্তী মিডিয়াতে এনে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করে আমাদের কাছে আসলে ভালো দেখা যাচ্ছে। নুরুল হক নূর ভাই নিজেই নিজের দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করে। জি, তো এ ব্যাপারে আপনার অবস্থান, মানে আমরা যাব রাশেদ খানের কাছে, যে আপনি এটা বলেছেন মানে কতটা মানে আব্দুল হান্নান মাসুদ কতটা মানে তথ্যভিত্তিক, এটা নিয়ে প্রশ্ন উঠেছে অলরেডি। দেখেন, প্রশ্ন তো উঠতেই পারে, আমি এটাকে সময়ের কাছে ছেড়ে দিলাম। যেহেতু হচ্ছে বিষয়টা তো আমি মিডিয়াতে বলেছি, এটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের সাথে আমরা কয়েকবার বসেছি এবং উনি প্রথম ধাপেই 5-10 জনের মধ্যে আপনার একটা পদ পেলে উনি চলে আসার কথাও বলেছেন। উনি সহ একেবারে ওনাদের উচ্চতর পরিষদ সহ সবাই, মানে মোটামুটি কমিটি সহ, হ্যাঁ, সবাই মিলে আসার বাদ ব্যক্ত করেছেন। আমরাও এই ব্যাপারে আমরা পজিটিভ ছিলাম। আমাদের মেন বিষয়টা ছিল যে হচ্ছে ফার্স্ট যখন হচ্ছে আমরা এটাকে আমাদের দল আত্মপ্রকাশের সাথে সাথে না নিয়ে আমরা হচ্ছে এটাকে একটা প্রক্রিয়া দিন, একটি বোঝাপড়ার বিষয় আছে, ধাপে ধাপে আমরা সম্মিলিতভাবে একসাথে কাজ করতে করতে এক সময় এসে একত্রিত হয়ে যাওয়ার ব্যাপারটাই আলোচনা হয়েছে। তো হচ্ছে এই বিষয়টা আসলে হচ্ছে তারপরে হচ্ছে ওনাদের অনেকেই এখানে আসতে চেয়েছেন। যেদিন আমাদের আত্মপ্রকাশের দিন, সেই দিন অ্যাবাউট 9 জন একসাথে আমাদের এখানে উচ্চতর পরিষদে আসার জন্য যোগাযোগ করেছেন। তা আমরা সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেককে তাদের মনের মতো জায়গাগুলো হয়তো দিতে পারিনি এবং হচ্ছে সেই ক্ষেত্রে কেউ এসেছেন, কেউ আসতে পারেন নাই। সব মিলিয়ে তবে হচ্ছে তারুণ্যের 2টি দল, এই 2টি দল একত্রিত হতে যাচ্ছে, হবে এটা মোটামুটি আমি বলতে পারি। কারণ হচ্ছে 2 দলেরই সকলেরই এটা নিয়ে একটা ভালো আছে আর কি। আপনি কনফিডেন্ট? মানে এটা কি সন্তানিক সময় উল্লেখ করে বলা যাবে কবে আলোচনাটি হয়েছে? আমি এটাকে মানে লাস্ট 2-3 মাস ধরে আমরা আলাপ আলোচনা করেছি। তো হচ্ছে সেই জায়গায় রাশেদ ভাইও কিছু আলোচনায় ছিলেন, এটা নিয়ে সমস্যা নেই। তবে এটা এমন না যে আমি নূর ভাইকে ছোট করে করার জন্য এই বিষয়টা বলেছি। বিষয়টা হচ্ছে ওনার নেতৃত্বেও আমরা দীর্ঘ সময় আন্দোলন করেছি এবং হচ্ছে আমরা ওনার ছাত্র অধিকার পরিষদও করেছি, যার কারণে আমাদের সাথে ওনার একটা আন্তরিকতার সম্পর্ক আছে, বিষয়টা আছে। এবং উনিও চান যে হচ্ছে তারুণ্য নির্ভর যেই রাজনৈতিক দল একটাই হোক, যেটা যেন হচ্ছে একাধিক রাজনৈতিক দল না হোক। এই জায়গা থেকে মূলত ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। তবে সেটাই একেবারে যে শেষ হয়ে যায়নি যে হচ্ছে ঐক্যবদ্ধ হবে না, এটা সামনে সময় আছে। রাশেদ খান ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই আছেন, আমরা বাংলাদেশ এই বিষয়টা দেখতে পাবে হয়তো। রাশেদ খান আমাদের সঙ্গেই আছেন। আপনার প্রসঙ্গ এবার এসছে, আগের সাক্ষাৎকারে নুরুল হক নূরের কথা ছিল। তো রাশেদ খান, আপনি এবং নুরুল হক নূর কোন পদ নিয়ে যোগ দিচ্ছেন এনসিপিতে? যোগ দিচ্ছে সেটা বলি নাই, আলাপ আলোচনা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আব্দুল হান্নান মাসুদ সাহেবের কথা খুবই ভালো লাগলো। তবে এর আগে যে টকশোতে তিনি কথা বলেছিলেন সেই ভাষাটা এবং তার যে বাচন ভঙ্গি সেটা আসলে ভালো ছিল না। আজকে যেভাবে অত্যন্ত চমৎকার ভাবে সম্মানের সহিত কথা বলেছেন, আমরা তাদের কাছ থেকে কিন্তু সেই ধরনের বক্তব্যই প্রত্যাশা করি। তো তিনি যে কথা বললেন, ভঙ্গি যদি অপছন্দ হয় আমি দুঃখ প্রকাশ করছি, যে বাচন ভঙ্গিটা যদি অসুন্দর হয় এই বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি। অবশ্যই আমাদের সিনিয়র ভাইয়েরা কষ্ট পাবে, এভাবে আমাদের হয়তো কথা বলা উচিত হয় নাই। সবসময় তো একই ধরনের চিন্তা থাকে না আর কি। জি বলুন। আচ্ছা, ধন্যবাদ যে মাসুদ তিনি দুঃখ প্রকাশ করলেন। আমরা আসলে দেখেন, আজকে একটা গণমাধ্যম থেকে আমাকে ফোন দিয়ে বলছে যে আপনারা কি তার বিরুদ্ধে মামলা করবেন। আমি বললাম না, কেন? তিনি রাজনীতি করছেন, রাজনীতি করতে গেলে অনেক সময় বক্তব্যে নানান ধরনের কথাবার্তা আসে বা ভুল হয়ে যায়। তো সেক্ষেত্রে তিনি দুঃখ প্রকাশ করলেই যথেষ্ট। এই ক্ষেত্রে মামলা করা বা সেই ডিজিটাল সিকিউরিটি আইনের মধ্যে আবার সেই ধরনের ফাঁদ সৃষ্টি করা, এটি আসলে কোনোভাবেই অভ্যুত্থানের পরের বাংলাদেশের চিত্র হতে পারে না। তো যাই হোক, আমি তার বক্তব্যের ব্যাখ্যা দিই। সেটি হলো, দেখেন,
যেহেতু নাহিদ ইসলাম, নুরুল হক নূর, আমি সহ আমরা একসাথে ডাকসু নির্বাচন করেছি। 2018 সালের আন্দোলন সংগ্রাম কিন্তু আমরা একসাথেই করেছি। সেই সময় আমরা নেতৃত্বের জায়গায় ছিলাম এবং আমাদের সাথে কিন্তু আক্তার বলেন, নাহিদ বলেন, তারা কিন্তু ছিলেন এবং পরবর্তীতে আমাদের দীর্ঘ সময় একসাথে পথ চলা, যাই হোক একসাথে পথ চলতে গিয়ে একসময় কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে কয়েকজনের সাথে, তবে মাসুদের সাথে বলেন অন্যদের সাথে সেটা হয়নি। তো যাই হোক পরবর্তীতে যখন আবার সেই 2023 সাল পর্যন্ত কিন্তু আমরা একসাথে ছিলাম, একসাথে পথ চলেছি, একসাথে কাজ করেছি। মাঝখানে কিছুটা সময় হয়তো আমাদের গ্যাপ ছিল, বাট যখন গণ অভ্যুত্থান আবার শুরু হলো, যেহেতু 2018 সালের কোটা সংস্কার আন্দোলন আমাদের নেতৃত্বে সফল হয়েছিল, আমাদের কাছে মনে হলো যে আমাদের একটি অর্জন হয়তো শেখ হাসিনা প্রতারণার মাধ্যমে ব্যর্থ করার চেষ্টা করছে। তখন কিন্তু আমরা আবার একসাথে কাজ করেছি এবং আমরা যেহেতু ছাত্র রাজনীতি করি না, প্রায় 7-8 বছর আগেই ছাত্র রাজনীতি শেষ, তো সেক্ষেত্রে আমরা জাতীয় রাজনীতিতে আছি। এক্ষেত্রে কিন্তু আমরা আবার যেটি করেছি যে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা আন্দোলনে। দেখেন শুরুর দিকে কিন্তু রাজনৈতিক দলগুলোর সন্দেহ ছিল যে এই আন্দোলন ছাত্রলীগ ভারতের সাথে যে রেল না, আমরা একটু সুনির্দিষ্টভাবে জানতে চাচ্ছি রাশেদ খান যে নতুন দলে যোগ দেয়া। সময় না দিলে আসলে জি, আমি জি, আমি বলুন। আমি শেষ করে দিচ্ছি, 2 মিনিটে শেষ করব। তো আজিজ ইস্যু, বেনজির ইস্যু, নানান ইস্যুতে হয়তো শেখ হাসিনা এই আন্দোলনটা করাচ্ছে। তো যাই হোক, ঘটনা যেটাই ঘটুক না কেন, আমরা দলগুলোকে এটি বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এই আন্দোলন একমাত্র আন্দোলন, এই আন্দোলনে কিন্তু শিক্ষার্থীরা সম্পৃক্ত হয়, সুতরাং এই আন্দোলনকে কাজে লাগাতে পারেন। বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, আমাদের সভাপতি নুরুল হক নূর, আমি, ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির সহ আমরা কিন্তু কিছু মানুষ একসাথে কাজ করেছি, যেটা আরো অনেকে জানতেন না। একসাথে কাজ করেছে এবং এই যে আমাদের ছাত্র বন্ধুরা, হান্নান মাসুদ, তিনি তো শুরুর দিকে একদম নেতৃত্বের জায়গায় ছিলেন না, তো একদম শুরুতে আসিফ বলেন, নাহিদ বলেন, আক্তার বলেন, তাদের সাথে কিন্তু আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং আমরা তাদেরকে বারবার মোটিভেট করার চেষ্টা করেছি যে তোমরা জাতির কাছে হিরো হতে পারো। এই যে হাসিনা যে একটা রাজ্য গঠন করেছে, এই রাজ্য আমরা কোনোভাবে পলিটিক্যাল মুভমেন্ট করে আমরা ভাঙতে পারছি না, সুতরাং এই আন্দোলনকে কেন্দ্র করে আমরা কিন্তু জাতীয় মুক্তির আন্দোলন গড়ে তুলতে পারি। তো যাই হোক, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু শেখ হাসিনার পতন ঘটেছে। এক্ষেত্রে সামনে থেকে ছাত্ররা ব্যাপকভাবে ঝুঁকি নিয়েছে, এটি কিন্তু মানতে হবে। ছাত্ররা সামনে থেকে সবসময় প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, 90 বলেন, 71 বলেন, 69 বলেন, ঠিক সর্বশেষ আপনার 24-এ 18-তে সবসময় কিন্তু ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। তো আব্দুল হান্নান মাসুদ যে কথা বললেন, আমিও একমত। হ্যাঁ, তারা আমাদেরকে একাধিকবার ডেকেছে বা আমরা বসেছি, সেটা আমাদের নাহিদ ইসলামের বাসায় যখন তিনি উপদেষ্টা ছিলেন, সেখানে কিন্তু আলোচনা হয়েছে। আলোচনাটা কিরকম ছিল? সেটি হলো যে যেহেতু আমরা একসাথে লড়াই সংগ্রাম করেছি, এখন জনগণের একটি প্রত্যাশা আছে নতুন কিছু। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ যেহেতু ভ্যানিশ হয়ে গেছে, বিএনপি বড় একটি দল, সেক্ষেত্রে আমরা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা সবাই মিলে, সেটি তোমরা, আমরা, এবি পার্টি বা গণসংহতি আন্দোলন, সবাই মিলে বৃহত্তর কোনো চিন্তা করা যায় কিনা সেটি নিয়ে আমরা ভাবতে পারি। জাস্ট আলোচনা এতটুকুই। কিন্তু তারা আমাদেরকে যেটি বলেছে যে ভাই, আমরা শুরুতে আমরা একটা দল গঠন করি, এরপরে আমরা আপনাদের সাথে জোট করি, পরবর্তীতে আমরা আলাপ আলোচনা করে যদি নিজেদের আমরা দেখি যে আমাদের ভিতরে মিলছে, আমরা তখন ওয়ান পার্টি হতে পারি। আলোচনাটা এইরকম। কিন্তু যেটি আমাদের মাসুদ, আমাদের মানে স্নেহের ছোট ভাই মাসুদ যেটি বলেছে যে নুরুল হক নূর যোগদান করছেন বা আমাদের অনেকে যোগদান করছেন, এই তথ্য আসলে সঠিক নয়। হয়তো তিনি অন্য কথা বোঝাতে গিয়ে, বলতে গিয়ে আমার মনে হয় তিনি ভুল বশত এটা বলেছেন। আমি মনে করি মাসুদের উচিত হবে এই বিষয়টা নিয়ে, তার অবশ্যই তিনি দুঃখ প্রকাশ করেছেন। আমার মনে হয় যে বিষয়টা তিনি মনে হয় স্পষ্ট করলেই বেটার। বরং তিনি যেভাবে বলেছেন আমরা যোগদান করতেছি, নূর ভাই যোগদান করতেছি, এটি আসলে সঠিক না। এবং ব্যক্তিগতভাবে যদি আমার কথা বলি, আমি কোনোদিন বলি নাই যে আমি তাদের সাথে যোগদান করব। আমি একটি দলের সাধারণ সম্পাদক, আমাদের দল নিবন্ধিত। আমি কেন একটি নতুন গঠিত দল, যারা এখনো পর্যন্ত জেলা পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, তাদের সাংগঠনিক কাঠামো এখনো তারা তৈরি করতে পারেনি, পারবে, সময় লাগবে। তো সেক্ষেত্রে আমি এখন আমার এই নিবন্ধিত দল ছেড়ে আমি কেন সেখানে যুক্ত হব? এটি যুক্ত হতে আমার মনে হয় আমরা স্পষ্ট হতে পেরেছি আপনার বক্তব্য। বিপি ছিলেন, তিনি কেন নিবন্ধিত, আমি 30 সেকেন্ডে শেষ করে দিই, তিনি কেন একটি নিবন্ধিত দলের দায়িত্ব পালন করা বাদ দিয়ে তিনি সেখানে গিয়ে যুক্ত হবে না? তিনি বলছেন যে, মাসুদ সাহেব বললেন যে 10টি পদে, যে কোনো পদে, নেভার, ইট ইজ নট পসিবল, কোনোভাবেই সম্ভব না যে নুরুল হক নূর, ওই যে আপনি তাকে একটি, মানে যারা একসময় নুরুল হক নূরের মানে কর্মী ছিল, তাদের পিছনে যে নুরুল হক নূরের যদি রাজনীতি করতে হয়, আমার মনে হয় যে নুরুল হক নূরের রাজনীতি বলে কিছু থাকে না। নুরুল হক নূর একটি জাতীয় ফিগার এবং তিনি এই গণ অভ্যুত্থানে গ্রেপ্তার হয়েছেন। যখন আন্দোলনটা বন্ধ হয়ে গিয়েছিল,
তখন নুরুল হক নূর ওই হ্যান্ডকাপ পরা অবস্থায় বলেছিল এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। নুরুল হক নূরকে যদি আপনি মনে করেন যে তাকে ডাকলাম, একটা পদ দিলাম আর তিনি ওই পদে বসে গেলেন, নুরুল হক নূর সেই রকম মানুষ না, এবং তাকে ওই জায়গায় যদি আপনারা রাখতেও চান তাকে অসম্মানিত করা হবে। বরং আপনি যেটি বললেন যে হ্যাঁ আমরা এক হতে পারি, খুব ভালো কথা। তো সেক্ষেত্রে এক হওয়ার জন্য তো অবশ্যই বোঝাপড়ার ব্যাপার আছে, মর্যাদার ব্যাপার আছে। আপনি আমার কোথায় মনে হয় থাকবেন, আমরা আমি কোথায় থাকবো, স্পষ্ট আমাদের হতে কিসের ভিত্তিতে পেরেছি। বোঝাপড়া রাশেদ হবে, খান, সেগুলো নিয়ে আলোচনা আপনার সঙ্গে হতে পারে। আপনি কিন্তু আমাদের আপনি সঙ্গেই যেভাবে থাকুন, আসলে, আমরা একটু আমরা একটু আসছি, আপনি আমাদের সঙ্গেই থাকুন। ফারজানা শারমিন, একটি বিষয় আমাদের দুজনের বক্তব্য স্পষ্ট হলো যে কে যোগ দিচ্ছে কে যোগ দিচ্ছে না, তার চেয়ে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ নেই। সুতরাং তরুণদের একটি দল হয়েছে, গণ অধিকার পরিষদ রয়েছে, একটি বৃহত্তর ঐক্য হবে। সেক্ষেত্রে বিএনপির অবস্থান কি হবে? তারা কি পিছু হটে যাবে? তাদের মাঠের কি অবস্থা? মানে বিষয়টা তো উনি বলেছেন স্পষ্ট করে যে বিএনপি আছে, তাদের এগেনস্টে বিশাল একটি ঐক্য তৈরি হতে যাচ্ছে। আপনারা কি ভাবছেন? দেখুন, আসলে রাজনীতিটা তো হচ্ছে আসলে আমরা যারা রাজনীতিবিদ, আমাদের সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য কথা বলতে হয়। তো রাজনীতিবিদের আমি একটা কোয়ালিটি যেটা মনে করি যে কখন কোন কথাটা বলতে হবে, কখন কোন কথাটা বলা উচিত না, কখন থেমে যাওয়া উচিত, কখন হাঁটা উচিত, এই বিষয়গুলো একটু মেজার করতে পারাটা হচ্ছে খুব জরুরি বিষয়। একটি রাজনৈতিক দলের সাথে আরেকটি রাজনৈতিক দল অ্যালায়েন্স যেটা হয় বা জোট যেটা হয়, এটা রাজনীতিতে খুব স্বাভাবিক একটা বিষয়। এটা নিয়ে কোনো বিতর্ক থাকারই কথা না। হ্যাঁ, যদি অ্যাপ্রোচটা খারাপ থেকে থাকে, এক পক্ষ আরেক পক্ষের কাছে যদি একটু মনক্ষুণ্ণ হয়ে থাকে, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট যদি স্টুডেন্টদের যারা আছে বা তরুণরা যারা আছেন, তারা সবাই মিলে একটি শক্তিশালী জোট গঠন করতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময়ের জন্য সকলকে ওয়েলকাম করেছে, তাদেরকে ওয়েলকাম করবে। এবং অবভিয়াসলি বিএনপি কিন্তু একটা জিনিস বারবার বলেছে যে যেই দলগুলো বিগত বছরগুলোতে এত অত্যাচারে নিপীড়নের শিকার হয়েছে এবং গণ অভ্যুত্থানের পেছনে কাজ করেছে, এই দলগুলোকে নিয়ে তারা বিএনপি একটি জাতীয় সরকার গঠন করতে যায়। যদিও তারা নির্বাচনে জয়ী হয়ে যদি রাষ্ট্র দায়িত্ব পালন করতে পারে, তারপরেও যদি মনে করে কেউ যে না, জাতীয় সরকারে না থেকে আমরা শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকব, সেটাও বিএনপি স্বাগত জানায়। এই কারণে যে বিএনপি চাই একটি ফাংশনাল এবং একটি ওয়ার্কেবল পার্লামেন্ট। জি, আমি এখানে একটু প্রশ্ন আরেকটি আপনাকে করতে চাই। আপনাদের যিনি রুহুল কবির রিজভী, যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি কিন্তু একটি কথা বলেছেন 1 তারিখে যে এই নতুন দলকে শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু তিনি বলেছেন আমি গতকাল যারা নতুন দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, তারা ভালো ভালো কথা বলেছেন রাষ্ট্র সম্পর্কে, কিন্তু পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। তো বিএনপি কি তাদের ভিতরে কোনো পলিটিক্যাল ফিলোসফি দেখতে পায় না? না, পলিটিক্যাল ফিলোসফি অবশ্যই তাদের ভেতরে এটার ঘাটতি আছে, কারণ এখন পর্যন্ত কিন্তু তাদের গঠনতন্ত্রটা ঠিকমতো হয়নি, তারা আলটিমেটলি কী চাচ্ছে সেটা ঠিক হয়নি। এই দলটা সবেমাত্র জন্ম নিয়েছে, সবেমাত্র জন্ম নিয়ে যে দলটি দুটো অনেক বড় প্রশ্ন দেশের কাছে ছুড়ে দিচ্ছে। একটা কি, আপনার সেকেন্ড রিপাবলিক নিয়ে একটা কোয়েশ্চেন আসছে, আরেকটা আপনার নতুন করে সংবিধান রচনার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার বিষয়টা আসছে। তো আমি যে কিছুক্ষণ একটা বললাম যে আউট অফ দ্য বক্স আমাদের চিন্তা করা উচিত, সেটা তারুণ্যের জন্য খুব জরুরি, স্পৃহাটা থাকে, ভালো থাকে সেটা, কিন্তু সেটা যেন দ্যাট শুড বি লজিক্যাল। সো আপনি যে এই কথাগুলো নিয়ে আসছেন, আপনার ফিলসফিটা কি, আপনি এই জিনিসগুলোকে কিভাবে এক্সিকিউট করবেন? বাংলাদেশ কি সেই জায়গায় দাঁড়িয়ে আছে যে সেকেন্ড রিপাবলিক হোয়াট ডাজ ইট মিন? তার মানে সেকেন্ড রিপাবলিক হওয়ার জন্য যেই ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন, যেই বেসটা প্রয়োজন, যেই প্রেক্ষিতে কোনো একটা কান্ট্রিতে সেকেন্ড, থার্ড, ফোর্থ রিপাবলিক আসতে পারে, ডু ইউ নো হোয়াট ইট ইজ? এটাকে তো এক্সপ্লেইন করতে হবে। সেই পরিস্থিতি বাংলাদেশে আছে কিনা? আপনি নতুন করে সংবিধান রচনা করার আপনার প্রয়োজনীয়তা কেন পড়ছে? কেন সংবিধানে যে বিষয়গুলো ছিল আপনি বলতে পারেন সেগুলো মানা হয়নি, বাক স্বাধীনতা দেয়া হয়নি, মানবাধিকার রক্ষা করা হয়নি, এটা তো সংবিধানের দোষ না, এটা যারা দায়িত্বে ছিলেন তারা করতে পারেননি। সো কেন আমাকে সংবিধান, এই যে ফিলসফিটা যে নেই, এই জায়গাটাতে উনি বলার চেষ্টা করেছেন যে লোক, তোমরা ইটস অ্যান ইমার্জিং একটা দল, যেটা বাংলাদেশের জন্য কিন্তু খুব জরুরি এবং আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। এবং এই ইমার্জিং যে স্টেজটা আছে, এই স্টেজে এমন কিছু করা বা বলা উচিত হবে না যেটা শুরুতেই তারা বিতর্কিত হয়ে যায়। সো আমি ততটুকুই বলবো যতটুকু আমি করতে পারবো, যতটুকু নিয়ে জনগণের কাছে গেলে আমি অ্যাকসেপ্টেন্সটা পাবো। সো ওই জায়গাটা থেকেই বলা হয়েছে যে না, ফিলসফিক্যাল দিক দিয়ে এখন তারা অনেকটা ইম্যাচিওর না হলে নূরের যে দলটা বা ওদের যে দলটা, এদের ভেতরে ইন্টারনাল অসংখ্য কথা হতে পারে। একটা অ্যালায়েন্স হওয়ার আগে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত অনেক স্টেজের আলোচনা হয় রাজনৈতিক দলগুলোর ভেতরে, সেটা তো এত জলদি মিডিয়ার সামনে আসার কথা না। ইটস আ ভেরি প্রিম্যাচিওর স্টেজ।
এই স্টেজে এই কথাগুলো কেন সামনে আসবে? দিস ইজ দ্য রিয়েলিটি যে রাজনীতির যে চর্চাটা বা একটা রাজনৈতিক দলের যে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা হিস্ট্রি থাকে, সেটা তো ওদের শুরু হয়েছে মাত্র, শিখতে হবে আর একটা পথ যেতে হবে। সো এটাকে আমরা নেগেটিভ সেন্সেও দেখছি না, বরং শেখার পথে যে যাত্রাটা শুরু হয়েছে এটাকে আমরা ওয়েলকাম করছি। আমরা ছোট্ট করে হান্নান মাসুদের কাছে এই পর্বে একটু জানবো যে এই যে পলিটিক্যাল ফিলোসফি, রিপাবলিক, সেকেন্ড রিপাবলিকের প্রশ্ন উঠলো, ইনকলাব জিন্দাবাদ এই স্লোগান নিয়ে প্রশ্ন উঠছে, আপনি যদি ছোট্ট করে বলতেন, আমরা আবারও আলোচনা করব, আপনি যদি একটু বলতেন এই বিষয়গুলো কি ইনকলাব জিন্দাবাদ বলা হচ্ছে আপনাদের দলীয় স্লোগান না, আজকে আবার আপনাদের একজন নেতা বলেছে ইনকলাব জিন্দাবাদ বাংলার দেয়ালে দেয়ালে ঘরে ঘরে লেখা হবে, বিষয়টি কি? হ্যাঁ, আমি এর আগে রাশেদ ভাইয়ের যে বিষয়টা এটা একটু নিয়ে যাই। গণ অধিকার পরিষদের সাথে নূর ভাইয়ের সাথে আমার সাথে ব্যক্তিগত ভাবেও আলোচনা হয়েছে, সামষ্টিকভাবেও আলোচনা হয়েছে। তা আপু যে কথাটা বললেন যে হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটে আসলে হচ্ছে যেটা হয়তো আমার পক্ষে উচিত হয় না, যেটাকে পাবলিককে নিয়ে আসা, যে এটা আমার নিজের সিনিয়ররা আমাকে বলেছেন যে এটা তোমার পাবলিকলি আনা উচিত হয় নাই, যেটা চলে এসেছে তবে সেটা ভুলবশত আমার কাছ থেকে চলে এসেছে। তবে হচ্ছে যে বিষয়টা একটা বিষয় কিন্তু মিল আছে, ডিরেক্টলি আমরা যে বসেছি এবং হচ্ছে সরাসরি আপনার নূর ভাই সহ সবাই যে হচ্ছে দল বিলুপ্ত করেই চলাচল করতে বলছে। বাংলাদেশের 53টা নিবন্ধিত দল আছে, দল কিন্তু 3টার বাইরে আর কেউ কাউকে চিনে না, 4টার বাইরে। এখন হচ্ছে নিবন্ধিত অনিবন্ধিত বিষয়টা এখানে বড় ফ্যাক্ট না। তো হচ্ছে সামনের দিকে হয়তো আমরা এই ঐক্যটা দেখতে পাবো, একসাথে এক দল হয়ে যাওয়া বা হচ্ছে একসাথে এলাই হওয়া, যেটা হয়তো হওয়ার আগে সামনে আসা উচিত হয়। আর হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ দেখেন হচ্ছে একটা দলের স্লোগান, নির্দিষ্ট স্লোগানের বাইরেও স্লোগান থাকতে পারে এবং এটা আবার নির্দিষ্ট নিজেদের স্লোগান হতেও পারে, যেটা আমাদের ডিসিশনের ব্যাপার। তবে ইনকিলাব জিন্দাবাদ বলতে আমরা আমাদের বিপ্লবটাকে জারি রাখতে চাচ্ছি, যেহেতু আমরা মনে করি যে 24-এর যে গণ অভ্যুত্থান সেটা অসম্পূর্ণ গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান যেমন অসম্পূর্ণ ছিল, 90-এর গণ অভ্যুত্থান সম্পূর্ণ হলে 24-এর গণ অভ্যুত্থানের প্রয়োজনীয়তা পড়তো না। তো সেই জায়গা থেকে আমরা এই স্লোগানটাকে ধরে রেখে আমরা বিভিন্ন আধিপত্যবাদের বিরুদ্ধেই কিন্তু হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা ছিল। আমরা জানি বাংলাদেশের উপর আধিপত্যবাদীদের শকুনের চোখ যেভাবে পড়ে আছে, সে আধিপত্যবাদীদেরকে আমরা সাবধান করে দেওয়ার জন্য আমরা এই স্লোগানটা আমাদের নিজেদের স্লোগান এবং বাংলাদেশের স্লোগান করে তুলতে চাচ্ছি। তা আমরা এই আলোচনায় থাকব, তবে দর্শক তার আগে আমরা আরও একটি ফ্যাক্ট চেকে বিরতি নিয়ে আসছি। বিরতির পর আমি অল্পক্ষণ পরেই ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। তো আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সেখানেই থাকি, এবং তার আগে দুটো ঘটনা আপনাদের জানিয়ে রাখি যে দুটো ভিডিও এবং একটি চিঠি ভাইরাল হয়েছে। একটা হচ্ছে আপনার রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের যিনি মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, এটা আমরা দেখতেও পারবো, ইনি হচ্ছে 1 লাখ টাকা চাঁদার জন্য একটি জায়গায় গিয়েছিলেন। সেটা এরকম বলেছেন যে ইউএনওডিসিকে সামলাতে হয়, দল করতে হয়, জানেন তো। এবং এই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং তিনি সেই 1 লাখ টাকার জন্য গিয়েছিলেন, নাম্বার ওয়ান। আরেকটি বিষয় হচ্ছে যে আগের দিন, অর্থাৎ যখন 28 তারিখে যখন নতুন দল এনসিপি এখানে শুরু হবে, তার আগের দিন যেটা হচ্ছে পিরোজপুরের জেলা প্রশাসক, আমার কাছে চিঠিটাও রয়েছে, আমি একটু দেখিয়ে ফেলছি, তিনি একটি যেটা বরাদ্দপত্র দিয়েছে যে 5টি বাস এটি দিতে হবে কাকে, সেটা হচ্ছে মুসাব্বির মাহমুদ সানি, প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি। এরই মধ্যে টিআইবি বিবৃতি দিয়েছে এ ধরনের ঘটনার ব্যাপারে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সরকারের এখানে কোনো আপনার হাত নেই বা কোনো প্রেশার নেই, এবং তারুণ্যের এই সংগঠনের ব্যাপারে এই যারা আচরণ করছে সে ব্যাপারে টিআইবি হতাশ হয়েছে। আমরা ফ্যাক্ট চেকারকে একটু রিস্ক করতে চাই। তানভীর মাহতাব, আপনি খুব সংক্ষেপে বলুন এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনাকে আপনাদের ফ্যাক্ট চেকিংয়ে কী বলে? গুজব? এগুলো কি গুজব না সত্য, একটু জানতে চাই। মাহতাব, দুটো ঘটনা, ওই যে পিরোজপুরে যে বাস রিকুইজিশন দেওয়া হয়েছিল এখানকার সমাবেশে আসার জন্য নতুন যে এনসিপির, আরেকটি হচ্ছে রংপুরে যে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদ হাসান সরকার, তিনি 1 লাখ টাকা ঘুষের যে ভিডিওটি ভাইরাল হয়েছে বা চাঁদার, এই দুইটি ঘটনা আপনি যে সংক্ষেপে বলতেন, আপনাদের ফ্যাক্ট চেকিং কি বলে? এগুলো তো ভুয়া নাকি? আচ্ছা, এই দুটি ঘটনা গণমাধ্যমে এসছে এবং এটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। এটা আসলে ফ্যাক্ট চেকিং এর জায়গা থেকে এটি ভেরিফাই করার আসলে সুযোগ নেই। যদি কোনো অপরাধ বা এই ধরনের কিছু হয়ে থাকে, এটা অবশ্যই পুলিশ তদন্ত করবে, বা হচ্ছে যে দলের তিনি, সেই দল এই বিষয়গুলো নিয়ে কথা বলবে। আমরা আমাদের দিক থেকে আসলে
এটি নিয়ে কাজ করার কিছু নেই আসলে। আচ্ছা, মানে গণমাধ্যমের এটা কি সত্য ধরে নিয়েছেন আপনারা, মানে যথার্থ নাকি না তদন্ত সাপেক্ষ? এটি সন্দেহ করার মতো মানে আমাদের কাছে তেমন কোনো রিকোয়েস্ট আসেনি বা অনুরোধ আসেনি, বা আমাদের কাছেও মনে হয়নি যে এটা সন্দেহজনক। আচ্ছা, এই যেহেতু এটা খবর নিয়ে আপনাদের কোনো জি। সন্দেহ হয়নি? আমি রাশেদ খান কি আছেন আমার সঙ্গে? গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ আমি খান, আছি। আপনি কিভাবে দেখছেন? আপনি কি শুনতে পেয়েছেন তো এই দুটো ঘটনা? জি, দেখেন, এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। বিশেষ করে রংপুরে যে ধরনের ঘটনা ঘটেছে, সম্ভবত তিনি মুখপাত্র নাহিদ ইসলাম নাম। জি। তো এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আসলে যেটি হয়েছে, যেটি আমরা আসলে মাসুদদের সাথে আলোচনায় বিভিন্ন সময় বলেছি, সেটি হলো যে তাদের মধ্যে অনেক মানুষ যুক্ত হয়েছে, কিন্তু ফিল্টারিংটা হয়নি, অর্থাৎ ভালো মন্দ খারাপ সব ধরনের মানুষ যুক্ত হয়ে গেছে। এখন মাসুদদের সফলতা সেখানেই নির্ভর করবে যদি তারা ছাঁকনি দিয়ে ভালো মানুষগুলোকে এক জায়গায় আলাদা করতে পারে, আর খারাপ মানুষগুলোকে আর এক জায়গায় আলাদা করে বাদ দিয়ে দিতে পারে। সুতরাং এই যে একটি কঠিন কাজ, এই কাজটি যদি তারা করতে পারে, তাহলে আমি মনে করি তারা সাকসেস হবে। অন্যথায় এই যে সব ধরনের মানুষ তাদের প্ল্যাটফর্মের মধ্যে যুক্ত হয়ে গেছে, কমিটিতে চলে এসেছে, নানান ধরনের বিতর্ক তৈরি হচ্ছে, এর কারণে কিন্তু নাহিদ ইসলাম, অর্থাৎ যিনি বর্তমান দলের আহ্বায়ক হয়েছেন, সদস্য সচিব হয়েছেন, বা মাসুদরা যারা আছেন শীর্ষ নেতৃত্বের জায়গায়, যারা দেশব্যাপী একটা পরিচিতি পেয়েছেন, তাদের ইমেজ কিন্তু ক্ষুণ্ণ হবে। মনে হবে যে তারা হয়তো তাদের দল চালানোর জন্য এগুলো তৃণমূলের নেতৃবৃন্দকে দিয়ে করাচ্ছে। কারণ ওই যে যারা এই কাজগুলো করছে তারা কিন্তু এই কথাই বলছে যে আমাদের দল আছে, সংগঠন আছে, আমাদের তো বোঝেন তো সেটা চালাতে হয়। এইটা একটা ব্যাপার গেলো। আর দ্বিতীয়ত আপনি যে গাড়ি মানে ডিসির রিকুইজিশনে এসেছে, দেখেন এটিও অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা সবসময় যেটি মানে আজকে বলা আমার কাছে মনে হচ্ছে দরকার, সেটি হলো আমার কাছে মনে হয়েছে নাহিদ ইসলামের পদত্যাগ করা আসলে অত্যন্ত ক্ষতিকর হয়েছে এই দেশের জন্য, জাতির জন্য, সরকারের জন্য। কারণ তিনি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র ছিলেন, তিনি এক দফার ঘোষণা দিয়েছিলেন, এবং তিনি ছাত্র প্রতিনিধি হিসেবে রাষ্ট্র সংস্কার করবেন, যে কারণে তিনি সেখানে গিয়েছেন। এখন রাষ্ট্র সংস্কারের কাজটা তো শেষ হয়নি, এখন শেষ না হওয়ার আগে তিনি কেন পদত্যাগ করলেন? তিনি এখন আসলে কি বলবেন? তিনি কি তাহলে রাষ্ট্র সংস্কারের থেকে রাজনৈতিক দল গঠনটা আসলে তার কাছে মুখ্য হয়ে দাঁড়ালো? সেই প্রশ্ন কিন্তু আমি করছি না, সেই প্রশ্ন কিন্তু নানান জন, নানান বিশ্লেষক তারা কিন্তু সেই প্রশ্ন করছে। জি। আমি শেষ করে দিচ্ছি। তো সেই জায়গায় আমার মনে হয় যে মাসুদরা যারা সরকারের বাইরে ছিল, তারা একটি দল গঠন করলে জাতির জন্য ভালো হতো। তারা যারা সরকারের বাইরে ছিল তারা করতে পারতো। কিন্তু এখন দেখেন মানে নানান ধরনের প্রশ্নের মুখোমুখি কিন্তু তাদের হতে হবে। একদিকে তাদের ওই যে ফিল্টারিং করা হয়নি, যে কারণে মানে একজন কর্মীর দায় তাদের নেওয়া লাগতেছে। দ্বিতীয়ত রাষ্ট্র সংস্কারের বয়ান দিয়ে তারা সরকারে গেল, সেই সরকার থেকে আবার তারা সরকারের 7 মাস পর তারা বা 6.5 মাস পর জি। তারা পদত্যাগ করলো। আমরা একটু এখন তারা আসলে- শুনে আসি। আমরা হান্নান মাসুদেরটার পরেই শুনি। আমরা শারমিন আপার বক্তব্যটা শুনতে চাই। এই যে দুটো ঘটনা, টিআইবি যেখানে অবস্থান নিল, বলল, সরকার বলল যে আমরা আসলে ঠিক চাপ নেয়নি, কিন্তু গাড়ি তো রিকুইজিশন হয়েছে, ওখানে চাঁদার ঘটনা তো ঘটেছে, এবং দুটোই কিন্তু এই নতুন পার্টিকে কেন্দ্র করে। কিভাবে দেখবেন? এটা আসলে একটা ওপেন সিক্রেট ঘটনা, এটা বোঝাই যায় সারা বাংলাদেশে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা তো হচ্ছে। এবং সত্যিকার অর্থে যে বাংলাদেশের জনগণকে এখন যদি আমরা মনে করে থাকি যে সবাই চোখ বন্ধ করে থাকে, বিষয়টা কিন্তু সেরকম না। প্রশ্ন যেগুলো উঠেছে এগুলোর যথার্থ উত্তর আসলে দেয়া উচিত, এবং ভ্যালিড কোয়েশ্চেন। আপনি ফ্যাক্ট চেক করে কি করবেন? আমার বাসা বনশ্রীতে, সো আমি কিন্তু জানি যে বনশ্রীতে এই ধরনের ঘটনা ঘটছে। বিভিন্ন স্টুডেন্টদের ফ্যামিলি মেম্বার্সদের ভেতর থেকে এই ধরনের যে বিষয়গুলো আসছে, সেগুলো আমাদের নজরে আছে এবং আমরা দেখছি। এখন প্রশ্নটা হচ্ছে, যেটা রাশেদ বলল যে ফিল্টারিংয়ের ইস্যুটা, আপনি কিন্তু এই স্টুডেন্টদেরকে সামগ্রিক বাংলাদেশের যে প্রেক্ষাপট, এটার বাইরের কোনো একটি শক্তি হিসেবে ধরতে পারবেন না। পুরো বাংলাদেশে এখন যে প্রেক্ষাপটটা বিরাজ করছে, চাঁদাবাজি, দখলদারিত্ব কিন্তু সমস্ত জায়গায় চলছে। সেখানে অনেক সময় বিএনপির নামও আসছে। বিএনপি এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছে, যতটুকু পারা যায়, যে পর্যায়ে পর্যন্ত পারা যায় করছে, বহিষ্কার করছে, ক্রিমিনাল মামলা করতে বলছে, সবই করছে। তো বিষয়টা যেটা হচ্ছে যে এই যে একটা স্টুডেন্টদের রাজনৈতিক দল গঠন হলো, আমি আবারই একই ফিলোসফির জায়গাতে চলে যাই। তাদের ফিলোসফিটা হওয়া উচিত যে ভবিষ্যতে যখন আমরা বাংলাদেশকে লিড করতে তো হবে, সবাই তো সারা জীবন বেঁচে থাকে না, এবং আমরা চাই যে খুব শক্তিশালী একটা
গ্রুপ উঠে আসুক যারা মনে করে যে রাজনীতিতে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো, এই জায়গাটা যেন নষ্ট না হয় কোনোভাবে। গুড, আমরা হান্নান মাসুদের কাছ থেকে এখন শুনতে চাই, এই দুটি ঘটনা তো আপনি জানেন, আপনার অবস্থান কি হবে, আপনার দলের অবস্থান কি হবে? না, আমি ফিরোজপুরের ব্যাপারটা নিয়ে ক্লিয়ারলি সেদিনও বলেছিলাম, কিন্তু সেই বিষয়টা ভাইরাল হয়নি। ভাইরাল হয়েছে নূর ভাইকে নিয়ে কি বলেছি সেটা এখন। তো সেদিন ফিরোজপুরে মূলত হচ্ছে বাস আসার সময় যেটা ব্যাখ্যা দিল যে হচ্ছে ডিসি, বাংলাদেশে কিন্তু হচ্ছে প্রায় 600 থানা থেকেই বাস এসেছে। তো হচ্ছে সেখান থেকে ফিরোজপুরের একটা থানা মানে সদর থেকে 5টা বাসের জন্য রিকুইজিশন চাওয়া হয়েছে। ডিসি অফিসে ডিসির একটি রিকুইজিশন দিয়েছে। উনি বললেন যে হচ্ছে আহতরা যাওয়ার জন্যে ওনাকে চাপ দিয়েছেন, যার কারণে দিয়েছে। এবং পাশাপাশি হচ্ছে সেই জায়গা থেকে ডিসি কিন্তু হচ্ছে কোনো ধরনের তেল খরচ কিংবা হচ্ছে কোনো ধরনের বাসের ভাড়া ডিসি বহন করে নাই। তেল খরচটা সবই হচ্ছে যারা এসেছে তারাই বহন করেছে। তারপরও সরকারি চিঠিতে বাস অনুমোদন, এটা খুবই দুঃখজনক, আমাদের জন্য লজ্জার, এবং আমরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। যার অনুরোধে, যার চাপে ডিসি এইটা করতে বাধ্য হয়েছে, তাকে কারণ দর্শানোর পরের ইস্যুটা এটা ক্লিয়ার আমাদের কাছে। সেই জায়গা থেকে আমরা দুঃখ প্রকাশ রংপুরের করছি আসলে হচ্ছে। আর রংপুরের ইস্যুটা হচ্ছে, এটা আমি এখানে এসেই প্রথম দেখলাম। আমি আসলে এটা আমার চোখে পড়েনি, এবং হচ্ছে যেটা হয়েছে এটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, আইনের আওতায় এনে বিচার করা দরকার। পাশাপাশি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন নতুন যে নেতৃবৃন্দ আসবেন, তারা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশা করছি। দুই একটা প্রশ্ন আপনাকে খুব সংক্ষেপে করি, যে আপনাদের তো যদি নতুন দলটি করেন তাহলে সেখানে 100টি উপজেলায় পার্টি অফিস লাগবে, 1/3 জেলায় পার্টি অফিস লাগবে, ঢাকায় অফিস লাগবে, এটি খরচের বিষয়। এই একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আপনি যখন গিয়েছিলেন হাতিয়ায় 82টি তরুণ নির্মাণ করা হয়েছিল, আপনি যখন নেতা নির্বাচিত হলেন তখন আপনার এলাকায় কিন্তু এই পরশুদিন আবার মিছিল বেরিয়েছে, যার অগ্রভাগে ছিলেন আপনার বাবা। তো আনন্দ মিছিল, তো এগুলোর কি খরচ হয় না? আপনাদের কি খরচ লাগবে না, টাকা পয়সা লাগবে না? আপনি যদি শর্টলি বলতেন, আমি পুতুল আপাকে দিয়ে শেষ করব। না, খরচ তো অবশ্যই লাগে, খরচ বিভিন্নভাবেই। বিষয়টা হচ্ছে সেই খরচটা আমি কোত্থেকে পাচ্ছি অথবা হচ্ছে কীভাবে খরচ করছি, দুইটাই হচ্ছে আমাদের স্পষ্ট করতে হবে জাতির কাছে, মানুষের কাছে। বিষয়টা হচ্ছে আমরা কি কোনো ধরনের মানে হচ্ছে অপকর্ম করে বা হচ্ছে কোনো ধরনের অন্যায় পথ থেকে টাকা আদায় করছি কিনা, সেটা সবচাইতে বড় বিষয়। সেরকম যারা কোনো অভিযোগ আপনাকে থাকলে অবশ্যই ধরেন আসবে। কম্বল দিয়েছে তারা কেন দেবে? এবং পাশাপাশি হচ্ছে যেমন কম্বল দিয়েছে বলতে তো হচ্ছে আমি ওভাবে কম্বল পাই নাই। এটা বিষয়টা হচ্ছে আমাদের একটা সংস্থা আছে, যেমন হচ্ছে কাতার ভিত্তিক একটি সংস্থা আমাকে হেল্প করেন, আল মানাহিল নাম। এরপর পাশাপাশি হচ্ছে আমাদের 2-1জন অ্যাডভোকেট আছেন, বিদেশি প্রবাসী আমার অনেক বন্ধু বান্ধব আছে, তারা বিভিন্নভাবে হেল্প করেন। তো আমি আবার হচ্ছে পাশাপাশি ইউরোপীয় একটি ইনভেস্টমেন্ট আর কি দাতা সংস্থা আছে, যারা আমার হাতিয়া কেন্দ্রিক, আমার উপজেলা কেন্দ্রিক কাজ করতে খুবই আগ্রহ প্রকাশ করে। আমি এটাকে পাবলিকলি ওনাদের সাথে কথা বলে দিয়েছি। ওনারা এই মাসের মধ্যেই আসার কথা একটা প্রতিনিধি দল হাতিয়াকে দেখার জন্য, ইয়ে করার জন্য। তো আমি আসলে হচ্ছে আমার ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে পরিস্থিতিটা আছে, যাদের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, আমি তাদের কাছে মূলত হচ্ছে আমার হাতিয়ার যে দুরবস্থাটা আমার অঞ্চলে, সেটা আমি ওনাদের কাছে তুলে ধরি। আমরা একদম বিভিন্ন জায়গা থেকে ওনারা হেল্প আমরা একদম শেষ পর্যায়ে আমরা ফারজানা আপার কাছ থেকে 1 মিনিটে শুনবো। উনি যা বলছেন আব্দুল হান্নান মাসুদ, টাকা তো লাগে। ধরেন পার্টি অফিস করা, 100টা পার্টি অফিস করতে হবে জেলায়, উপজেলায়, জেলায় 1/3। তারপরে এই যে তাদের তোরণ হয় বিভিন্ন জায়গায়, সবই কি মানুষ ভালোবেসে দেবে না আসলে কি ঘটবে যদি সংক্ষেপে বলতেন? এটা ফান্ড কালেকশন, প্রত্যেকটা রাজনৈতিক দলের কোনো না কোনো সিস্টেম থাকে, কিভাবে তারা ফান্ড কালেক্ট করবে এটা তাদের উপর ডিপেন্ড করবে। কিন্তু একটি রাজনৈতিক দলের উত্থান বা তার এটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র ফান্ডে কিন্তু বিষয় না, রাজনৈতিক দলের যে আইডিওলজিটা থাকে, এই আইডিওলজিটার উপর ডিপেন্ড করে কিন্তু একটি দল এগোবে নাকি ঝরে পড়বে সেটা ডিপেন্ড করে। সো আমরা যদি ওদের ফান্ড কালেকশনের দিকে এত বেশি নজর না দিয়ে আসলে তারা কোন উদ্দেশ্যে দলটা গঠন করলো, বাংলাদেশকে আরো অস্থির পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়ার জন্য নাকি বাংলাদেশে আসলে গণ অভ্যুত্থানের যে বাস্তবতাটা সেটাকে এক্স্যাক্টলি এক্সিকিউট করার জন্য আসলে সেই বিষয়ের দিকে নজর দেওয়াটা বোধহয় আমার কাছে। ধন্যবাদ। রাশেদ খান, আপনার কাছ থেকে একদমই 30 সেকেন্ড শুনতে চাই। আমি সর্বশেষ যেটি বলবো, দেখেন এই মুহূর্তে আসলে আমাদের দেশকে সংগঠিত করা, জাতিকে সংগঠিত করা বা রাষ্ট্র সংস্কার যেটি বলেন না কেন, এই মুহূর্তে আসলে আমাদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। আমরা দেখছি যে আসলে আমাদের ভিতরে এক ধরনের অস্থিরতা সবার মধ্যে, তো এবং একে অপরের বিরুদ্ধে যেভাবে বিষেধগার করছি, এইভাবে আসলে কোনোভাবেই আপনার রাষ্ট্র সংস্কার হবে না। সেক্ষেত্রে মাসুদদের সব থেকে বেশি দায়িত্ব, কারণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব কিন্তু তারাই দিয়েছে। তারা যখন বিভক্তিমূলক বক্তব্য দেয়, বিভিন্ন মানুষকে নিয়ে নানান ধরনের কথা বলে, আমি মনে করি এইগুলো তাদের বন্ধ করা উচিত। বরং তাদের উচিত সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকা
এবং সেই কাজটা এই মুহূর্তে তাদের উপর অনেক বেশি দায়িত্ব, কিন্তু আমার মনে হয় সেই দায়িত্বের জায়গাটা রাইট, তারা পালন বিভক্তি করতে চাই না, পারছে না। ঐক্য। রাশেদ খান বললেন। ধন্যবাদ রাশেদ খান আপনাকে, ধন্যবাদ ফারজানা শারমিন পুতুল আপনাকে ধন্যবাদ আব্দুল হান্নান মাসুদ আপনাকে, এবং আমাদের প্রিয় ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। দর্শক, প্রতি মঙ্গলবার রাত 10টায় এই ফ্যাক্ট চেক অনুষ্ঠান একুশে টেলিভিশনে প্রচারিত হয়। আগামী মঙ্গলবার আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা, নিরন্তর ঝর্ণাধারায়।